জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। সংলাপে বিএনপি নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের মধ্যে একজন আছেন যারা বিপ্লব বিরোধী মনোভাবের, তাদের সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে এই কথা জানিয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা। দুপুর 2:15টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন বিএনপির 6 সদস্যের একটি প্রতিনিধি দল। অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে প্রায় 2 ঘন্টা বৈঠক করেন তারা। পরে বৈঠকের পর বিএনপি মহাসচিব জানান, নির্বাচন কমিশন পুনর্গঠনে তারা বিদ্যমান আইনের সংস্কার চেয়েছেন। ফ্যাসিবাদী আমলের কর্মকর্তারা এখনও শীর্ষ পদে রয়েছেন বলে অভিযোগ করে ফখরুল বলেন, তাদের অবিলম্বে অপসারণ করতে হবে। ভারতে বসে শেখ হাসিনা কেন অপপ্রচারের সুযোগ পাচ্ছে সে ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে ভারতের কাছে জানতে চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। আমরা এনআইডি কার্ড, যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করা আইন করা হয়েছিল, সেটাকে অর্ডিন্যান্স জারির মধ্যে বাতিল করতে বলেছি। ফ্যাসি সরকারের আমলে যারা তাদের দোসর হয়ে কাজ করেছে, তাদেরকে সহায়তা করেছে, এদেরকে অবিলম্বে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদেরকে এখানে আনার কথা আমরা বলেছি। শেখ হাসিনা ভারতে আছে, ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, প্রচারণা চলছে, যে অপপ্রচার চলছে, সেই বিষয়গুলো হতে পারছে এই জন্য যে সে ভারতে আছে। এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি। এদিকে অন্তর্বর্তী সরকারকে 2টি রূপরেখা দিয়েছে জামাত ইসলামী, একটি সংস্কার আর একটি নির্বাচন। তবে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জামাত ইসলামী। প্রধান উপদেষ্টার সঙ্গে 7 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান একথা বলেন। জনগণ আর বর্তমান সরকার একসাথে কিভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন সাধন করতে পারে এবং সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে কথাবার্তা হয়েছে। একটা রোডম্যাপ হবে সংস্কারের, আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে। আর শুধু সরকারকে এতটুকু বলেছি যে জনগণের বিশাল প্রত্যাশা আপনাদের কাছে, এই প্রত্যাশার সময়টা টেনে আমরা লম্বা করব না। এটাকে যৌক্তিক সময়ে, যৌক্তিক যে শব্দটা, এটার সম্মানটা যেন বহাল রাখতে পারি আমরা, সেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। ওনারা কোনো দ্বিমত পোষণ করেন নাই এবং আমরা আশা করি এখানে কোনো সংকট তৈরি হবে না ইনশাআল্লাহ। নির্ভয়ে পূজা মণ্ডপে যে সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপন করার জন্য আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বলেন, সুন্দর পরিবেশ নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী। বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে পরিদর্শন করেন সেনাপ্রধান। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় তিনি উপস্থিত মহানগর সর্বজনীন কমিটি, পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও অন্যান্য সংশ্লিষ্ট সকলের সাথে পরিদর্শন শেষে মত বিনিময় করেন। সুন্দর পরিবেশ নিশ্চিত করাই সেনাবাহিনীর লক্ষ্য বলে জানান ওয়াকারুজ্জামান। দেশে সবার অধিকার আছে, সম অধিকার আছে, সবাই যার যার ধর্ম শেষে পালন করবে। সেজন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব। আমরা যে এখন মাঠে আছি, আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন, আপনাদের এই পূজা করবেন এবং আপনাদের যেই এই পরব যেই এটা সুন্দরভাবে আপনারা উদযাপন করবেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ক্ষমা চাওয়া এবং অপকর্মের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতিতে সুযোগ দেওয়া হবে না। দুপুরে রাজধানী রাওয়া কমপ্লেক্সে বৈষম্যমুক্ত সশস্ত্র বাহিনী বাংলাদেশ 2 বিনির্মাণে প্রয়োজনীয় রূপরেখা বিষয়ক সেমিনারে তিনি একথা বলেন। বর্তমান সরকার বিপ্লবী সরকার হলেও তাদের কর্মকাণ্ড তা
বোঝা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। এজন্য সরকারের গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি। এছাড়া কমিশন গঠন করে সশস্ত্র বাহিনীতে বৈষম্যের শিকার হওয়াদের পুনর্বাসন ও বাহিনীর যারা অপরাধের সাথে জড়িত তাদের বিচারের আওতায় আনার দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে দেখছি যে ক্ষমা চাওয়ার পূর্বেই তাদেরকে মাফ করে দিচ্ছে। আর ভাই, ক্ষমাই তো চায় নাই। আমরা কি শুনেছি যে আওয়ামী লীগ এই পর্যন্ত কোনো বক্তব্য দিয়েছে? তাদের এই গণহত্যার জন্য তারা কি মাফ চেয়েছে? তো তারা মাফ চাওয়ার পূর্বে আপনারা কাদের ম্যান্ডেট নিয়ে আপনারা তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন? আওয়ামী লীগ যতদিন না পর্যন্ত তারা অ্যাপোলজি সিক করে, বিচার নিশ্চিত করে এবং যতদিন না পর্যন্ত জনতা সিদ্ধান্ত নেয় ততদিন পর্যন্ত আওয়ামী লীগের পাবলিক অ্যাক্সেস আমরা ছাত্র জনতা কোনোদিন হতে দিব না। 24-এর উত্তরার অভিভাবক ফোরামের হিসাবে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে উত্তরা এলাকায় শহীদ হয়েছেন 28 জন আর আহত হয়েছেন 197 জন। এর মধ্যে শিক্ষার্থী 19 জন, বাকিরা নানা শ্রেণী পেশার মানুষ। এছাড়া নিখোঁজ একজন সহ গণঅভ্যুত্থানে মোট 226 জনের হতাহতের তথ্য দিয়ে তালিকা প্রকাশ করেছে সংগঠনটি। তালিকা উল্লেখিত 24-এর গণঅভ্যুত্থানে উত্তরার তালিকায় শহীদ 28 জন, আহত 197 জন, নিখোঁজ একজন সহ মোট 226 জনের তথ্য রয়েছে। বিশেষ করে 18 জুলাই ও 5 আগস্ট সবচেয়ে বেশি আহত ও নিহতের ঘটনা ঘটে। বিএনএস, আজমপুর ও উত্তরা পূর্ব থানার সামনে বেশি হতাহতের ঘটনা ঘটে। এর মধ্যে ছাত্র আছেন 19 জন এবং বাকি আরও নানা শ্রেণী পেশার মানুষ। এদের অধিকাংশ নিহত ও আহত হয়েছে মাথায়, উরুতে, চোখে, পায়ে, কোমরে, পাঁজরে বুলেট, ছড়াগুলি, পুলিশ ও ছাত্রলীগের লাঠিচার্জের মাধ্যমে। সংবাদ সম্মেলনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের মাধ্যমে কমিউনিটি ভিত্তিক উদ্যোগ গ্রহণ করে শহীদ, আহত ও নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা, যারা নিখোঁজ আছে তাদের বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করা সহ সরকারের কাছে নানা প্রস্তাবনা রাখা হয়। উক্ত সংবাদ সম্মেলনে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ওয়েবসাইট চালু করা হয়েছে, অফিস নেওয়া হয়েছে শাহবাগে। আহত ও নিহতদের তালিকা খুব শিগগিরই প্রকাশ করা হবে। যারা শহীদ হয়েছে তাদের পরিবার এবং যারা আহত হয়েছে তাদেরকে পুনর্বাসনের জন্য যা করণীয় তা করা। তো পুনর্বাসনের ক্ষেত্রে কর্মসংস্থানও একটি ভালো পদ্ধতি এবং আরো বিভিন্ন পদ্ধতি রয়েছে। সেটি আমরা যখন পুনর্বাসন কার্যক্রম চালু করব তখন আমরা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করব। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষা করাও আমাদের ফাউন্ডেশনের একটি বড় দায়িত্ব এবং আমাদের ওয়েবসাইটে আমরা সেই বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি যে আমাদের কাছে যা যা ডকুমেন্টস আছে সেগুলো আমরা পাবলিকলি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সবার জন্য উন্মুক্ত করে দেব। মাত্র 4 দিনের ব্যবধানে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 2টি জাহাজে আগুনের ঘটনাকে নাশকতা বলে মনে করছেন কর্তৃপক্ষ। দুর্ঘটনার আগে বন্দরের সিসিটিভি ও ভিটিএমএস-এ ধারণ করা কিছু ভিডিও ফুটেজ দেখে এই আশঙ্কা করছে কর্তৃপক্ষ। নাশকতামূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্ট যথেষ্ট বেশি এবং আমরা যদি জ্যোতির ঘটনার সাথে এখন লিঙ্ক আপ করি, যেটা জ্যোতির ঘটনার সময় আমরা কিছুটা বলেছিলাম যে এটা নাও হতে পারে গ্যাস সিস্টেম, যদিও যে প্রবাবল রিজনগুলো কোনোটাই মিলছিল না, বাট এখন যদি জ্যোতির ঘটনার সাথে আমরা সৌরভের ঘটনাকে লিঙ্ক আপ করি তাহলে নিঃসন্দেহে এখন এখানে একটা সূত্র মনে হয় যে জাতীয় জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করা বা জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করার লক্ষ্যে এই ধরনের কর্মকাণ্ড হতে পারে। তবে আমি অ্যাসার্টিভলি কোনো জিনিস এই মুহূর্তে বলতে চাই না। আমরা 8 সদস্যের বিশেষ করে মেরিন এক্সপার্ট দিয়ে এবার একটা কমিটি ফর্ম করেছি। ব্যাংক ঋণের সুদ হার কমানো না হলে এপ্রিলেই 90% ব্যবসায়ী খেলাপি হতে পারে বলে সতর্ক করেছেন ব্যবসায়ীরা। অর্থনৈতিক পুনরুদ্ধারে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং রিজার্ভ বাড়ানোর দিকে সরকারকে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। রাজধানীতে ঢাকা চেম্বারের আয়োজনে বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ বিষয়ে এক সেমিনারে এই বিষয় উঠে আসে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে বলে শঙ্কা প্রকাশ করেন ব্যবসায়ীরা। উঠে আসে শ্রমিক উত্তেজনায় তৃতীয় পক্ষের ইন্ধনের কথা। গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে উল্লেখ করে ব্যবসায়ীরা বলেন, সময় মতো শ্রমিকদের বেতন পরিশোধ কঠিন হয়ে পড়েছে। রিজার্ভ থেকে ব্যবসায়ীদের সহায়তা দেওয়ার দাবি জানানো হয়। যখনই কোথাও কোনো নিঃসন্দেহে আমি বলতে পারি অন্তত 90% ব্যবসায়ী যারা ঋণ নিছে ব্যাংক থেকে ঋণ খেলাপিতে পরিণত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ ওই রাত যেদিন তার লাস্ট ডেট থাকবে কিস্তি পরিশোধের, ওই দিন রাত 12টার পরেই সে ঋণ খেলাপিতে পরিণত হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংক তাহলে কার স্বার্থে কেন এই ধরনের একটা শর্ত, এই ধরনের একটা পলিসি দিলেন, যেই পলিসিতে ব্যবসায়ীদের গলা টিপে হত্যা করা হচ্ছে?
আমরা কর্মী নিয়োগ তো দূরের কথা, কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছি। আমরা চাই না এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হোক। এটা প্রিভেন্ট করতে গেলে আপনি যদি দেখেন যে আমরা যে 3টা মেজর ইস্যুর কথা বলছি, এই 3টা মেজর ইস্যুর মধ্যে অনেকগুলোই কিন্তু ইন্ডিভিজুয়াল ব্যবসায়ীর পক্ষে রিজলভ করা সম্ভব না। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে বছরে জিডিপির 2% করে হারাচ্ছে বাংলাদেশ, যা 2050 সাল নাগাদ জিডিপির 9% প্রবৃদ্ধি কমাতে পারে। দুপুরে রাজধানীর গুলশানে এক সেমিনারে এমন তথ্য তুলে ধরে জলবায়ু গবেষণা সংস্থা সিপিআরডি। জলবায়ু অর্থায়নে বন্টন ন্যায্যতা শীর্ষক গবেষণা প্রতিবেদনে সিপিআরডি জানায়, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে অর্থ বরাদ্দে বৈষম্য হচ্ছে। প্রতিবেদনে জানানো হয়, বরেন্দ্র অঞ্চলের চেয়ে 3 গুণ বেশি বরাদ্দ পায় উপকূলীয় অঞ্চল। 2 দশকে ফান্ডের 1300 কোটি টাকা বরাদ্দ হয় চট্টগ্রাম ও বরিশালের 282টি প্রকল্পে, আর রংপুরে 163টি প্রকল্পে বরাদ্দ হয় মাত্র 512 কোটি টাকা। বন্টন বৈষম্যের কারণে যা বরেন্দ্র অঞ্চলের কৃষি উৎপাদনে প্রভাব ফেলছে। এই অবস্থায় বক্তারা জলবায়ু ক্ষতি মোকাবেলায় প্রয়োজন ও সম্ভাব্যতা যাচাই করে অন্তর্ভুক্তিমূলক প্রকল্প গ্রহণের আহ্বান জানান। চট্টগ্রামের বাকলিয়ায় আগুনে পুড়ে গেছে ঝুটের কাপড়ের 60টি গুদাম। শুক্রবার রাত 3টার দিকে উপজেলার কালামিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। আগুনে প্রায় 20 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিস জানায়, সড়কের পাশে সবকটি সেমি পাকা ঝুটের গুদাম পাশাপাশি লাগানো। রাতে একটি গুদামে আগুন লাগলেই দ্রুতই তা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় 1 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অপহরণের 1 সপ্তাহ পার হলেও সন্ধান মেলেনি কক্সবাজারের স্কুল শিক্ষক মোহাম্মদ আরিফের। এমন অবস্থায় তাকে ফিরে পেতে শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে পেকুয়া সমিতি। বক্তারা বলেন, শিক্ষক অপহরণ ও মুক্তিপণের দাবি সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। নতুন বাংলাদেশে অপহরণের মতো ঘটনা দুঃখজনক বলেও মন্তব্য করেন তারা। গেল 28 সেপ্টেম্বর রাতে পেকুয়া উপজেলা সদরের চৌমোহনী স্টেশন থেকে নিখোঁজ হন স্কুল শিক্ষক মোহাম্মদ আরিফ। পরদিন সকালে তার মোবাইল থেকে কল করে 40 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অজ্ঞাত এক ব্যক্তি। এই ঘটনায় পেকুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী। সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর ও সাবেক সচিব মেজবাউদ্দিন, সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি মাসুদা সিদ্দিক রোজি ও লালবাগের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুনানি শেষে এই আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত। এর আগে বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে রিমান্ড শেষে জেল হাজতে রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। এ সময় জুলাই হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা নেই দাবি করে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। এছাড়া কারাগারের সুযোগ সুবিধা পাওয়ার আবেদন জানালে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। 34তম বিসিএসে কোটা বৈষম্যের জন্য সংরক্ষিত 672টি শূন্য ক্যাডার পদে উত্তীর্ণ প্রার্থী থেকে নির্বাহী আদেশে মেধার ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ জানিয়েছেন নিয়োগ বঞ্চিতরা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 34তম বিসিএসে উত্তীর্ণ বঞ্চিত প্রার্থীরা সংবাদ সম্মেলনে এসব দাবি করেন। এ সময় তারা বলেন, তৎকালীন সময়ে তারা প্রধানমন্ত্রী, পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রী বরাবর স্মারকলিপি সহ মাঠ পর্যায়েও আন্দোলন করেছেন। এ সময় তারা জানান, 34তম বিসিএস এর আগে 33তম এবং পরের 35তম, 36তম এবং 37তম সার্কুলারেও কোটার জন্য কোনো পদ সংরক্ষণ করা হয়নি। শুধু 34তম বিসিএসেই 672টি পদ সংরক্ষণ করা হয়। এসব পদে তাদের মেধার ভিত্তিতে নিয়োগের জন্য জোর দাবি জানান তারা। এবছর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের 1800 শিক্ষার্থীকে জিনিয়াস বৃত্তি প্রদান করছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির অ্যাওয়ার্ডপত্র তুলে দেওয়া হয়। এসব অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে 30 মাস ব্যাপী মাসিক 4000 টাকা করে প্রদান করবে সিজেডএম।
জাকাত তহবিল থেকে এই বৃত্তি এখন পর্যন্ত প্রায় 16,000 শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে এবং বর্তমানে 6,000-এর অধিক অসচ্ছল মেধাবীর জন্য বৃত্তি চলমান রয়েছে। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাকাতকে কার্যকর করার বিষয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, এটি যদি আসলেই কার্যকর হতো তাহলে দেশে মধ্যম ধরনের দারিদ্রতাও থাকতো না। এবার খেলার খবর। বিপিএল নিয়ে বিসিবি পরিচালক পরিষদের সাথে বৈঠক চলছে ফ্র্যাঞ্চাইজি মালিকদের। আসন্ন বিপিএলের দল গঠন ও আনুষঙ্গিক বিষয়ে আগামী কয়েকদিনের মধ্যে আসবে নতুন নির্দেশনা। নিজেদের দাবি দাওয়া নিয়ে বেশ কয়েক বছর ধরেই বিসিবির সাথে আলোচনায় বসতে চাচ্ছিলেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকরা। সেই দাবিকে স্বাগত জানিয়েছেন নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ সহ বোর্ড কর্তারা। 14 অক্টোবর অনুষ্ঠেয় 11তম বিপিএল ড্রাফটের আগেই উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে ফ্র্যাঞ্চাইজিগুলো কতজন ক্রিকেটার ধরে রাখতে পারবেন, সরাসরি কতজন ক্রিকেটারকে দলে ফেরাতে পারবে, সেই সব বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। বিপিএলের লভ্যাংশ ভাগাভাগির বিষয়েও চলছে আলোচনা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়াও ফেসবুক দেখতে ভিজিট করুন www.facebook.com/tv.এখন। এছাড়াও ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/এখন tv এই লিঙ্কে।